ঘাটে মানুষে বসিল পাটে আমি একা রইলাম ঘাটে মানুষে বসিল পাটে আমি তো ভাবিলে ঘর সংসারে আমি তো ভাবিলে ঘর সংসারে না রে কি উপায় আমি না রে কি উপায় পারে লয়ে যাওয়ার পারে লয়ে যাওয়ার পারে লয়ে যাও আমার। খুবই চমৎকার, অসাধারণ একটি গান। এবং আজকের অনুষ্ঠানটি আমরা সাইজের একটি গান দিয়ে শুরু করতে পারলাম বলে আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তিব্বত লাক্সারি স্টোর প্রেজেন্টস কালার স্টোনে 4 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। আজকের আয়োজনে আমাদের সাথে দুজন সঙ্গীত শিল্পী আছেন। একজন হচ্ছেন লালন কন্যা মিম, আর একজন নিলয়। কেমন আছেন আপনারা? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুরুতেই মিমকে দিয়ে শুরু করতে চাই। আপনার নাম লালন কন্যা মিম কেন? এটা অনেকেরই কিন্তু জানার আগ্রহ। এই প্রশ্নটা দিয়ে আমি আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। ওকে, আমার নাম হচ্ছে বিশাল নাম শেখ শাহরিন সুলতানা মিম। আর এর বাইরে লালন কন্যা মিম হিসেবে যেটা পরিচিতি আমার মিডিয়াতে, এটা আসলে এটার পিছনে আমরা কেউ দায়ী না। আমার একটা গান 19 সালে বেশ জনপ্রিয়তা পেয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে। আচ্ছা, তো ওখানে আমাকে না জানিয়েই একটা যে ছেলেটা হচ্ছে ভিডিওটা ছেড়েছিল, সে ক্যাপশন দিয়েছিল ওখানে লালন কন্যা মিম। তো ওটা রাতারাতি 27 লক্ষ মানুষ দেখেছিল। এরপর থেকে লালন কন্যা মিম, এবং মানুষ আমাকে খোঁজে এই নামটা দিয়ে। আর ছোটবেলা থেকেই আমার গান শেখার শুরুর পরে থেকেই আমি লালন গীতি বেশ পছন্দ করতাম। তো আমার জন্ম বেড়ে ওঠা বরিশালে। 2017 সালে আমাকে একটা সংবর্ধনা দেওয়া হয়, সেখানে আমাকে বলা হয় বাকেরগঞ্জের লালন কন্যা। আচ্ছা। তো ওটা তখন ছিল একটু কি বলবো আঞ্চলিকভাবে, আর এটা একেবারে বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ওই সোশ্যাল মিডিয়ার। মূলত ওই গানটা থেকেই লালন কন্যা মিম নামটা বেশি জনপ্রিয়তা পায়। আচ্ছা, যে গানটা দিয়ে আসলে আপনার এই নামটা হয়েছে, সেই গানটা আমরা শুনবো। ওকে, আমি একটু চেষ্টা করছি না। একটু একটু। হাসনের মাটির পিঞ্জিরায় বন্দি আমার মন, লালন বলে ভোলা মনে রে সপে দে এখন। হাসনের মাটির পিঞ্জিরায় বন্দি আমার মন, লালন বলে ভোলা মনে রে সপে দে এখন। আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণ তলে, আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণ তলে। তুমি আমায় গ্রহণ করো, শুদ্ধ করো মোরে আমার। এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার। এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। আমরা আজকের অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে কথা বলতে চাই, প্রচুর গান শুনতে চাই, ফাঁকে ফাঁকে একটু একটু আমরা কথা শুনে নিতে চাই। আর নীলর কাছে জানতে চাই কেমন কাজ চলছে, কি নিয়ে কাজ চলছে, এই মুহূর্তে সামনে কোনো প্ল্যান আছে কিনা? কাজ আসলে আমরা গানের মানুষ, যেহেতু গান নিয়ে কাজ চলবে এটা খুব স্বাভাবিক। গান নিয়ে কাজ চলছে, বেশ কিছু মৌলিক গানের মিমের সাথে কোনো কাজ চলছে কিনা? মিমের সাথে
কাজ আজকে 4-5 বছর ধরেই চলছে। আসলে আমরা কাজ কন্টিনিউ করে যাচ্ছি। সো কাজের মধ্যে দিয়ে আমরা আসলে চলছি। সো আমাদের মৌলিক গানের বেশ কিছু মৌলিক গানের কাজ চলছে। আশা রাখি দর্শকদের মাঝে আমরা খুব রিসেন্টলি আমরা নিয়ে আসতে সোশ্যাল পারবো। মিডিয়ায় বেশ কিছু ভিডিও আপলোডের ব্যাপার আপনাদের আছে, সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু বলেন, ওইখানে কেমন কাজ করে মজা পান, ওখানকার কোনো স্মৃতি বা কেমন সাড়া পাচ্ছেন? ওইটা কি আমি বলবো না তুই বলবি? তুই বলাটাই বেটার মনে হয়, তুই বল। হ্যাঁ হ্যাঁ, মিম বলেন। সোশ্যাল মিডিয়াতে আসলে আমার ভালো লাগে মানুষের সাথে কানেক্টেড থাকতে, এবং এই মানুষগুলো আমাদের যেটা হয় না যে খুব নেগেটিভিটি ছড়ায় গানের ক্ষেত্রে যেটা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে মানুষগুলো আমাদের খুব ভালোবাসে। আমাদের স্মৃতির কথা যদি বলতে চাই, মানে অসংখ্য স্মৃতি আছে এরকম। একবার হয়েছে পাবনা থেকে একটা লোক এসেছে, সে পঙ্গু, হ্যাঁ, সে আমার সাথে দেখা করার জন্য, আমি যেখানে গান করি সায়েন্স ল্যাব একটি দোকানে আমি গান করি, তো সেখানে প্রথমে এসেছে, তারপর আমার সাথে কথা বলেছে। এখন ওই দিন আমি প্রচণ্ড ব্যস্ত, আমার রেকর্ডিং আছে, কোনোভাবেই আমি টাইম মেলাতে পারছি না। তো সেই লোকটা সেদিন থেকে গেল ঢাকায়, হ্যাঁ, এবং সে কিন্তু একা চলতে পারে না, তার পা নেই। তো সে আমাকে একটু দেখার জন্য, আমার সাথে একটু কথা বলার জন্য সে ওই দিন থেকে গেল। পরের দিন আমি গেলাম, এবং সে শুধুমাত্র ওই দেখাতেই খুশি, আমাকে সে দেখতে পেরেছে, আমার একটু গান শুনতে পেরেছে সামনে থেকে, এতেই সে খুশি। ইউটিউবে যে গানটি যে গাচ্ছিল আসলে তাকে সরাসরি দেখতে পেলেন? ইভেন লোকটার এমনটাও হয়েছে যে সে লালন কন্যা মিমকে না দেখলে যাবে না, সে খাবার অব্দিও দোকানের খাবে সামনে না। থাকবে, এরকম খাবার একটা আমি তাকে পাশের দোকান থেকে আমি বেশ কিছু খাবার এনে দিলাম যে আপনি খান, কিন্তু সে লালন কন্যা মিমকে না দেখা অব্দি সে খাবে না। মানে এই ব্যাপারগুলা আসলে এটা খুবই blessing। ওর জন্য ব্যাপারটা খুবই বড় পাওয়া আমি মনে একদম, করি। এগুলো আসলে তো আসলে টাকা দিয়ে পাওয়া যাবে না, এগুলা এরকম একটা আছে। মানে আমার এইগুলো যখন আমি ভাবতে যাই, তখন আমার কাছে মনে হয় যে এইগুলোই আসলে জীবনের অ্যাচিভমেন্ট। এই ভালোবাসাটা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আসলে, সবার ভাগ্যে সেটা আবার জোটেও না। আরেক লোক এসেছে, আমি তার জায়গাটা ভুলে গেছি কোথা থেকে আসছে, সে এসছে, তো আমি তখন গান গাচ্ছি, আমি বুঝতে পারিনি সে আমাকে দেখার জন্য এসেছে বা কিছু। তো সে দোকানে ঢুকলো, র্যান্ডম মানুষের মতো দোকানে ঢুকলো। তো যেটা হয়, মানুষ ঢুকলে আমরা একটু থেমে যাই যে হয়তো বা দোকানে কিছু কিনতে এসেছে। তো আমার হাতে তখন একটা কিছুই নাই, এটা তো এক্সেকার, সেটা কিছুই না, একটা নাচের যে ঘুঙুর বলি আমরা, ওটা নিয়ে আমি মানে তাল দিচ্ছিলাম, জাস্ট রিদম দিচ্ছি। এখন সে ওটা কিনবে ঘুঙুর, তো ও বলতেছে তাহলে ইনটেকটা দেই, কিন্তু তার আমার হাতেরটাই লাগবে। সে বলতেছে, এখন সে ভাবতেছে আমার হাতের এটা যেন কত কি দাম, হ্যাঁ, কিন্তু সে যত দামি হোক সে আমার হাতেরটাই নেবে, সে ইনটেক কিছু নেবে না। তো এই ব্যাপারগুলো অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে। এই ভালোবাসা এবং আপনার প্রতি এই যে মানুষ ছুটে আসছে দেখা করতে, সবকিছু গানকে ঘিরে। একদম। এই গানের শুরুটা কোত্থেকে আসলে, একেবারেই শুরুর গল্পটা জানতে চাই। আপনি কি হতে চেয়েছিলেন, সঙ্গীত শিল্পী না অন্য কিছু? আমার না আসলে সত্যি কথা বলতে জীবনে আমি কখনোই কোনো কিছু হতে চাইনি, এটা খুব সত্য কথা। কিন্তু আমাকে বেঁধে দেওয়া হয়েছিল, তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আর আমি খুব বেশি টার্গেট করে আসলে চলি। আমার কাছে মনে হয় যে আমি বর্তমানে যেভাবে আছি আমি এভাবেই বাঁচতে চাই। আমি কালকে বাঁচবো কিনা মরে যাব সেটাও আমি জানি না, সুতরাং কালকে নিয়ে এই হিসাব করে আমার লাভ নেই। হ্যাঁ, আমার বাবা মা আমাকে একটা রুটিন করে দিয়েছিল যে তোমার পড়াশোনা করতে হবে, ফার্স্ট হতে হবে, যেটা হয় ছোটবেলায়। এটা আমি মাথায় নিয়ে নিয়েছিলাম যে ওকে, আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আর গানের ক্ষেত্রে যেটা সত্যি কথা যে আমি আব্বুর সাথেই ছিলাম ছোটবেলা থেকে এখন পর্যন্ত, আব্বুর সাথেই আছি আর কি এরকম। তো আমি যখন ঘুমাতে যেতাম ছোটবেলায়, তখন আব্বু 2 লাইন 4 লাইন এরকম গান শুনিয়ে শুনিয়ে আমাকে ঘুম পাড়াতেন। তো ওই থেকে একটু একটু, তারপরে স্কুলে নাম দেয়া বিভিন্ন কালচারাল ফাংশনে, তো ওখানে সেকেন্ড থার্ড যা হতাম তাতেই আমি খুশি। তাহলে পারিবারিক আবহই আপনার গানটা ছিল? একদম, আমার পরিবার খুবই সংস্কৃত মনা, এবং ছোটবেলা থেকে আসলে যখন একটা ব্যাপারে যে আমি একবার প্রাইজ পাইনি, পুরস্কার না পাওয়াতে ওটা আমার জেদ হয়ে গিয়েছিল যে আমার পুরস্কার পেতে হবে, ফার্স্ট হইতে হবে, এখানে কেন আমি ফার্স্ট হতে পারলাম না। পরে আমি আসলে একদম আনুষ্ঠানিকভাবে 2007 সাল থেকে গান শেখা শুরু করি। এবার আমি পাগল হাসানের খুব জনপ্রিয় একটি গান, তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে শুনবেন, এটা আমি চেষ্টা করছি। আমি জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে হে পুইরা হই মুসাই, আমি জ্বালাই জ্বালা হে তোর জাহালাতে পুইরা হই মুসাই, তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে হে আমার কি যেন কি নাই। আমি জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে হে পুইরা হই মুসাই, আমি জ্বালাই জ্বালা হে তোর জাহালাতে পুইরা হই মুসাই,
কি নাই, ও তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে হে আমার কি যেন কি নাই। ও তোর জ্বালারে কি কৌশল, না জ্বালাইলে ভাল লাগে না দেহে পাই না বল, তোর জ্বালারে কি কৌশল, না জ্বালাইলে ভাল লাগে না দেহে পাই না বল। ও তাই জানিয়া শুনিয়া তোরে হৃদয় দিলাম ঠাই, জানিয়া শুনিয়া তোরে হৃদয় দিলাম ঠাই। ও তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে আমার কি যেন কি নাই, ও তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে আমার কি যেন কি নাই। আমি জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে পুইরা হই মুসাই, জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে পুইরা হই মুসাই। ও তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে আমার কি যেন কি নাই, তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে আমার কি যেন কি নাই, তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে হে আমার কি যেন কি নাই। চমৎকার চমৎকার, অসাধারণ একটি গান। এবারে নিলয়কে দিয়ে একটু জানতে চাই, আপনার হাতে যে মিউজিক ইনস্ট্রুমেন্টটি আছে, আমরা বেশ কয়েকটি গান শুনে ফেললাম এবং আপনি খুব মজা করে বাজাচ্ছিলেন, আমাদের একটু বলবেন এটা সম্পর্কে। এটা বেসিক্যালি হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা ইনস্ট্রুমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাঞ্জো বলি। ব্যাঞ্জোটা বেসিক্যালি কিন্তু এটা কিন্তু টোটালি পিওর ব্যাঞ্জো না, এটার মধ্যে আপনার ধরেন যে রাবাব ব্যাঞ্জো বলি আমরা বাংলাদেশে। ব্যাঞ্জোটা হচ্ছে আমরা যারা হচ্ছে আপনার হাত দিয়ে যেটা বাজে আর কি, বেসিক্যালি এভাবে ফ্ল্যাট থাকে, আমরা জাস্ট যেটা বাজে ওটাকে ব্যাঞ্জো, পিওর ব্যাঞ্জো বলি আর কি। আর এটা তো হচ্ছে আপনার, এটাই বলি হচ্ছে আমরা বেসিক্যালি রাবাব। রাবাব বলি এই কারণেই, কারণ এটার উপর যে দুইটা স্ট্রিং আছে, এটা হচ্ছে আপনার আফগানি রাবাবের যে একটা সাউন্ড পাওয়া যায়, ফিল পাওয়া যায়, যার কারণে এটা হচ্ছে আপনার ওই কম্বিনেশন করে বানানো বেসিক্যালি এটা, যার কারণে এটাকে হচ্ছে আমরা রাবাব ব্যাঞ্জো বলি আর কি। এই তো মিমের কাছে জানতে চাই, কনসার্টের কি কি কাজ চলছে বা সামনে কোনো প্ল্যানিং আছে কিনা? স্টেজ তো এর আগে তো প্রচুর কনসার্টও করা হয়েছে হ্যাঁ আপনার। হ্যাঁ হ্যাঁ, এখনো কনসার্ট থেমে নেই, কনসার্ট করা হয় স্টেজ। তবে আমার ক্ষেত্রে আমি যেটা আসলে প্রোগ্রাম তো অনেক আসে, বাট আমার ক্ষেত্রে আমি একটু মানে সবসময় আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় যে না, এখানে গেলে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, বাট অ্যারেঞ্জারের সাথে আমার 2 কথার বেশি 5 কথা বলতে হবে না। আমি সেই রকম একটা স্টেজ হলে আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, এটা করা যেতে পারে। এর আগে যে সব জায়গায় পারফর্ম করেছেন সেখানকার ছোট্ট করে মজার কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন, যেহেতু আমরা খুব মজা করে আড্ডা দিচ্ছি কনসার্টে গিয়ে। মজার স্মৃতি তো হয়, যেটা হয় যে সবসময় দেখতে আসে, এটা তো হয় যে 300-400 সেলফিও তুলতে হয়। এটার থেকেও সবচেয়ে বড় একটা মজার স্মৃতি হচ্ছে জীবনের সেরা স্মৃতি। একবার প্রোগ্রামে গেছি, হচ্ছে সুতাং না রে, সুতাং ছিল ওটা, হবিগঞ্জের। তো আমি একটা গান করতে পেরেছিলাম স্টেজে, তারা হচ্ছে খুব ঝগড়াঝাটি করে, যেটা হয় ব্রাহ্মণবাড়িয়া এর পরে যেটা হয়। তো আমি গান করতে করতে আমি দেখতে পাচ্ছি যে ওখানে খুব কনসার্টে এটা একটা কমন ফেনোমেনা যে ঝামেলা হচ্ছে, এক পাশে ঝামেলা হচ্ছে, আমরা গান গাইতেছি, থামাইতেছি না সেই। তো আমি গান গেয়ে যাইতেছি, ঝামেলা হচ্ছে হোক, আমি গান গেয়ে। এরপরে দেখতেছি যে চা পাতি নিয়ে এসেছে ব্যাক স্টেজে, কিন্তু ওগুলো সব কিছু রাখাই ছিল। জাস্ট অ্যারেঞ্জার এসে মেবি ওকে বলছিল যে আপনারা জাস্ট প্যাক আপ করেন, প্যাক আপ করে জাস্ট গাড়িতে ওঠেন, আপনাদের পেমেন্ট আমরা গাড়িতে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা জাস্ট করে দিব। এখন পেমেন্ট তো দূর কি বাত, আমার কথা হচ্ছে যে আমি আমার ড্রাইভারকে ফোন দিচ্ছি, সে ফোন পিক করছে না। তারপর অনেকক্ষণ পরে যখন ফোন পিক করলো, তখন সে বলতেছে আপু ওখানে তো অনেক মারামারি হচ্ছে, আমি বাজারের মধ্যে চলে এসেছি। বাজারটা হচ্ছে আমাদের স্টেজ থেকে অনেকটা দূরে। এখন আমি ভয়ে, মানে আমার মনে হচ্ছে যে আমার স্টেজে পা লেগে গেছে, আমি আর ওখান থেকে ছড়তেও পারছি না, নড়তেও পারছি না। তারপর ওখানকার যারা পুলিশ ছিল, অ্যারেঞ্জার ছিল, তারা একটা বলয় তৈরি করে আমাকে বাজার পর্যন্ত নিয়ে আসলো, এবং আসার সময় স্থানীয় এসআই এর নাম্বার আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, যদি রাস্তায় কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে যেন ফোন দেই। তো এটা একই সাথে মজার, কিন্তু ওই সময় খুব ভয়ঙ্কর ছিল আসলে। গানগুলো শুনে আমার খুব ভালো লাগছে এবং আমি খুব নস্টালজিক ফিল করছি। আরো গান শুনতে চাই। কিছুক্ষণ আগে পাগল হাসানের একটি গান গাচ্ছিলেন। পাগল হাসানের আমার ব্যক্তিগত পছন্দের একটি গান আছে, আসমানে যাইও না রে বন্ধু। সেই গানটি আমরা একটু শুনবো। শোনার পর আপনার স্টেজ যে পারফরমেন্সগুলো হচ্ছে সেখানে নিশ্চয়ই কুষ্টিয়ায় যে তিরোধান দিবস এবং দোল পূর্ণিমা হয় সেখানকার স্মৃতিও শুনতে চাই।
তার আগে পাগল হাসানের আসমানে যেন গানটা যদি আমাদের গানটার আগে হাসান ভাইকে নিয়ে তো হাসান বেশ ভাইকে নিয়ে কিছু আমি একটু জি, কথা একটু- বলি। একটু এই বলেন। গানটি আমি কিন্তু আমার প্রথম যে বললাম যে লালন ব্যান্ডের এই গানটাকে আমাকে সোশ্যাল মিডিয়াতে, এরপরই তো জনপ্রিয়তা পেলাম, বাট এরপরই শুরু হলো করোনা। তো করোনার সময় যেটা হয়, ঘরবন্দির সময়টা কি করব, আমি একটা ইউকুলেলে কিনি, কেনার পরে ওটা টুংটাং করে আমি প্রথম গান গেয়েছিলাম পাগল হাসান ভাইয়ের। আচ্ছা। হ্যাঁ, তো তখন আমি কিন্তু পাগল হাসান ভাইকে চিনি না। তার একটা গান ছিল, ওই গানটা আমি গেয়ে তখন সোশ্যাল মিডিয়াতে দেই এবং ওটাও খুব জনপ্রিয়তা পায়। ওই সময় আমার নতুন পেজ, ওই সময় 2 লাখ 2.5 লাখ। তো তখন দেখলাম যে মতিউর হাসান নামে কেউ একজন এটাকে শেয়ার করেছে। আমি তখন জানি না পাগল হাসান ভাইয়ের ভালো নাম মতিউর হাসান। তো সবাই এসে তাকে দেখতেছি, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে। তখন সে আমাকে নিজে থেকে বলল যে তুই ভালো গাইছিস, আমার গানটা খুব ভালো গাইছিস। ফাগলি বলতো আমাকে, ফাগলি বলে নক দিত। পরে আমি যখন অনেক দিন পরে জানতে পেরেছি ওনার আসল নাম এটা। তো তার জীবদ্দশায় আমি এই গানটি গিয়েছিলাম, আসমানে যাইও না, এবং আমি যত জায়গায় গিয়েছি এই গানটি, সে ততবার তার টাইম লাইনে শেয়ার দিয়েছে। এবং মৃত্যুর 1 সপ্তাহ আগেও না, যে আমি এই গানটা গিয়েছিলাম সমকালের একটা পেজে, তো তখনও সে এটা শেয়ার দিয়ে তখন সে ক্যাপশন দিয়েছিল যে এই গানটা মনে হয় আমি তোর জন্যই বানাইছি রে ফাগলি। হ্যাঁ, তো তার সাথে আমার জীবদ্দশায় একবার দেখা হয়েছিল, বাট তার সাথে আমার অনেক কথা হতো। তিনি আমাকে আমি বলছিলাম যে কথা বলে তো লাভ নেই, আমি তো গান পাইতেছি না, আমার গান দরকার। তার স্মৃতির প্রতি আমাদের কালার্স 24 এবং সে আমাকে রাতারাতি ওই টাইমে আমি যখন বললাম যে গান দরকার, তখন সে আমাকে একটা গান দিয়ে দিয়েছিল ইনবক্সে। তো এরকম একটা মানুষ ছিল। অবশ্যই তিনি যেখানে আছেন আমি বিশ্বাস করি ভালো আছেন। তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা রইল একদম। সবার পক্ষ থেকে। গানটা আমরা আমারও এখন গানটা পছন্দের, শুনবো। চেষ্টা করছি। আরে ওহো বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবায় ছাইও রে বন্ধু, ছাড়িয়া না যাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও হোনার বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও হোনার বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও হোনার বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও হোনার বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ওহো বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের জোড়া। আরে ওহো বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের জোড়া। নায়ের গলুই হইও রে বন্ধু, নায়ের গলুই হইও, অন্তরে অন্তর
পীড়িতের গান গাইও নায়ের গলুই হইও রে বন্ধু নায়ের গলুই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমান যাই ওহনার বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতাল যাই ওহনার বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সামনে আর কদিন পরে পবিত্র ঈদুল আজহা, ঈদের আমেজ, এবং এখন থেকে কিন্তু মানুষের মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব বিরাজ করছে। আপনিও নিশ্চয়ই একমত হবেন। নিলয়, কি বলেন? একদম, তা তো অবশ্যই। একটি মজার গান হোক তাহলে এখন। হ্যাঁ, হ্যাঁ। একটি মজার গান শুনতে চাই। মজার গান না, এটা গুড়ার্থ অনেক গভীর, বাট গানটার তালটা বেশ মজার এবং এই গানটা তালটা আমার আমরা কণ্ঠে নিতে মানুষ চাই। খুব পছন্দ করে, আমি চেষ্টা করছি। ঠিক আছে। মাটির উপর রব না মাটি হব রে আমি, খাটের উপর শুব রে মাটি হব রে। মাটির উপর রব না মাটি হব রে আমি, খাটের উপর শুব আর মাটি হব রে। ও মাটি ডাক দিছে আমার, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায় রে মওলা, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়। ওই আল্লাহ ডাক দিছে আমায়, যে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায় রে মওলা, যে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায়। মাটির উপর রব না মাটি হব রে আমি, খাটের উপর শোব রে মাটি হব রে। ও মাটি ডাক দিছে আমায়, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায় রে মওলা, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়। ওই আল্লাহ ডাক দিছে আমায়, যে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায় রে মওলা, যে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায় রে মওলা, যে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমায়। আল্লাহর ডাকে আজ মাটির দেহ মাটি হইব রে, আল্লাহর ডাকে আজ মাটির দেহ মাটি হইব রে। আল্লাহ মাফ করো আমায়, 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 আল্লাহ মাফ করো আমায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গান নিয়ে সামনে আর কি কি করার ইচ্ছা আছে? সামনের ভবিষ্যতের কাজগুলো নিয়ে জানতে চাই। কতদূর যেতে চান আসলে গান নিয়ে? কতদূর যেতে চাই তার চেয়ে বড় ব্যাপার, আমি গানটার সাথে থাকতে চাই শেষ দিনটা পর্যন্ত। এবং আমার যেহেতু লালন কন্যা মিম একটা পরিচয় আছে, আমি চাই মানুষ আমার কিছু গান হয় না যে এটা মিমাপুর গান, এটাও জানুক। তো এই জন্য আমি মৌলিক গান নিয়ে বেশ কাজ করার চেষ্টা করছি, এবং এর সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিচ্ছে আমার হাজব্যান্ড। ও আমার জন্য গান লেখে, সুর করে। তো আমি বেশ কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি এবার। তো আশা করি অনেক ভালো লাগবে। বেশ গত বছরেও বেশ কিছু কাজ এসেছে আমার অনেক ইউটিউব চ্যানেলে, টিভি চ্যানেলে। তো আশা রাখছি এবছর থেকে আরও বেশি মৌলিক গান পাবে আমার দর্শকরা। আমার নীলয়ের কাছে জানতে চাই, আপনার কাছেও একই প্রশ্ন। আপনি কত জোর এগিয়ে যেতে চান, বা আর কি কি করার ইচ্ছে আছে? গানের মানুষ তো আমরা গান নিয়ে থাকতে চাই আসলে। যতদিন আমরা বাঁচি গান নিয়ে থাকতে চাই, তো গান নিয়েই কাজ করব যতদিন আছি আসলে। আমার একটি প্রশ্ন একটি জানতে ইচ্ছে করছে, খুব ছোট্ট করে যদি আপনি উত্তর দেন। বিভিন্ন জায়গাতে পারফর্ম করেছেন, সাইজির ওখানে নিশ্চয়ই পারফর্ম করা হয়েছে, তিরোধান দিবস বা দোল পূর্ণিমা। ওখানকার মঞ্চের যে আবহ, সেখানে গান করার কোনো স্মৃতি বা আপনার অনুভূতি? না, সেখানকার গান করার স্মৃতি বা ওখানে গান করতে গেলে যেটা হয় যে আমরা এখন যেরকম অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে যেটা হয় যে আসলে কোথাও একটা
যে আমাদের লৌকিক যে গানের সুরটা আমরা হয়তো বা মিস করে যাই। ওখানে যে গানগুলো হয় সেগুলো একদম প্রাণের সুর আঁকড়ে ধরেই কিন্তু গাওয়া হয়। সাইজির তিরোধান দিবস বলি বা সাইজিকে কেন্দ্র করে যে প্রোগ্রামগুলো ওখানে হয়, সেখানে একদম মাটির সুরের ছোঁয়া মানুষ পায় আমার যেটা মনে হয়। এবং ওখানে মানুষগুলো দেখবেন যে গানের ঘরানাই আলাদা, তারা গানটাকে একই সাথে গায়, পারফর্ম করে এবং সেটা দেখতে আপনার সুন্দর লাগে। এখন যেরকম আছে যে কিছু গান আছে যে আমরা গান নষ্ট করে ফেলি, অনেক সুশীল সমাজ যেগুলো, হ্যাঁ হ্যাঁ, যা যা ইচ্ছা তাই করি, কিন্তু ওখানে যেটা হয় একদম পিওর একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরা হয়। এই ব্যাপারগুলো সুন্দর লাগে আমার কাছে ওখানকার। আর ওখানকার মজার স্মৃতি বলতে কিছু নাই, ওখানে অনেক মানুষ হয়, প্রচুর মানুষ হয় এবং তারা শুধুমাত্র গান শুনতেই যায়। এরকমই আছে যে 3-4 দিন আগে থেকে তাঁবু খাটিয়ে তারা ওখানে রাতে থাকা শুরু করে এবং তাদের খাওয়া থাকার কোনো চিন্তা নাই। আসছি 3 দিন থাকবো, তারপর চলে যাবো। তারা কি খাবে কি খাবে না, কেমনে ঘুমাবে, কোনো ঝামেলা হবে কিনা, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তারা ওই স্টেজের ওখানেও পড়ে থাকে, গানও শুনতে থাকে, মানে কেমন যেন অন্য একটা ব্যাপার, মনে হয় যেন আলাদা একটা জগতে চলে আসে। আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকদিন সময় করে আড্ডা দেব এবং অনেক অনেক গান শুনবো। এবার আমরা একেবারে শেষে সাইজির একটি গান দিয়ে শেষ করতে চাই। তবে মৌলিক গান ভাই একটা গাইতে হবে আমার। মৌলিক গান, তাহলে একটা মৌলিক গান শুনি, তারপর আমরা সাইজি গান দিয়ে শেষ করব। কারণ মৌলিক গানটা আমি যেহেতু করছি, আমি চাচ্ছি যেটা মানুষের সামনে আসে। খুবই ভালো, খুবই ভালো। দর্শকদের জন্য একটি মৌলিক গান। এটার কথা ও সুর রিয়াজ মোর্শেদ, চেষ্টা করছি। সে প্রেমে সিক্ত হলে জগৎ ভোলে, আধারেতে পথ ভোলে না। সে প্রেমে সিক্ত হলে জগৎ ভোলে, আধারেতে পথ ভোলে না। সে প্রেমে পাগল যারা, আত্মহারা কেউ মরে না। সে প্রেমে পাগল যারা, আত্মহারা কেউ মরে না। দেখিতে প্রেমের নিশানি, দেখো খোদ ওয়াইসকুরুনি। সে যে কাঁচা দাঁতে ফেলে দিল, ব্যথা পায় না। দেখিতে প্রেমের নিশানি, দেখো খোদ ওয়াইসকুরুনি। সে যে কাঁচা দাঁতে ফেলে দিল, ব্যথা পায় না। নবী গায়ের জামা খুলে দিল, সে তো মদিনায় থাকে না। গায়ের জামা খুলে দিল, সে তো মদিনায় থাকে না। সে প্রেমে পাগল যারা, আত্মহারা কেউ মরে না। সে প্রেমে পাগল যারা, আত্মহারা কেউ মরে না। সে প্রেমে পাগল যারা, আত্মহারা কেউ মরে না। খুবই চমৎকার। এমন একটি গানের আড্ডা আসলে আমারও ছাড়তে ইচ্ছে করছে না। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব, একটি সাইজির গান দিয়ে আমরা শেষ করব। দর্শক, তিব্বত লাক্সারিস প্রেজেন্টস কালার স্টোন 4 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার এই পর্যায়ে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে। আমরা একটি সাইজির গান দিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।